করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। নিশ্চয়ই তোমরা এখন বই, খাতা, কলম নিয়ে অপেক্ষা করছো ক্লাসটির জন্য। হ্যাঁ, এবার আমি তোমাদের ক্লাসে চলে যাই। এর আগের ক্লাসে তোমরা যারা দেখেছো, এর আগের ক্লাসে আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা বইটি খুলো, তোমাদের মেন বইটি অষ্টম অধ্যায় মেন বইয়ের পৃষ্ঠা 52 পৃষ্ঠা খুলে ফেলো। 52 পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ, সবাই নিশ্চয়ই খুলে ফেলেছো 52 পৃষ্ঠায়। আচ্ছা, অধ্যায়টার নাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোন অধ্যায়টা? অধ্যায়টা হচ্ছে মহাবিশ্ব। অধ্যায়ের নাম কি? মহাবিশ্ব। আচ্ছা, এই যে মহাবিশ্ব অধ্যায়টা, এই মহাবিশ্বটা কি সেটা আগে আমরা জানি। কি কি নিয়ে মহাবিশ্ব গঠিত হয়? গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্যের সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। এই মহাবিশ্বের বিভিন্ন বস্তু দেখার জন্য কি ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা বলো তো, দূরবীক্ষণ যন্ত্রটা কি? দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু কি করা যায়, কাছে দেখা যায়, সেটা হচ্ছে কি দূরবীক্ষণ যন্ত্র। এটি মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। অনেক আকাশে অনেক দূরে আমাদের গ্রহ, নক্ষত্র, তারা এগুলো কি অনেক দূরে দূরে, তাই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এগুলো আমাদেরকে অনেক কাছে এবং স্পষ্ট করে দেখা যাবে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা কি করেছেন? এই দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করেছেন। আচ্ছা, তোমরা 1 নম্বর টপিকে চলে আসো। লেখা আছে 1 নম্বরে মহাবিশ্ব এবং পৃথিবী। এই যে দেখো, মহাবিশ্ব এবং পৃথিবী, তাই না? মহাবিশ্ব সম্পর্কে তো আমরা আলোচনা করলাম, এখন আমরা পৃথিবী সম্পর্কে আলোচনা করি। পৃথিবী কি বলতো? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী কি? পৃথিবী আমাদের যে সৌরজগতের অনেক গ্রহ আছে, আমরা জানি সৌরজগতের অনেকগুলো গ্রহ আছে। এই গ্রহগুলোর মধ্যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। সূর্যের চারিদিকে পৃথিবী কিসের মতো ঘুরে? আমরা ছোটবেলায় এগুলো পড়েছি। সূর্যের চারিদিকে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে। সেজন্য কি হয়? সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় কি হয়? অস্ত যায়। আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা পৃষ্ঠা 53 চলে আসো। 53 পৃষ্ঠায় দেখো, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তাই না? দেখতে পেয়েছো? এই যে দেখো, অনেকগুলো সংখ্যা, তাই না? অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে। এই লাইনগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কেননা এই লাইন থেকে তোমাদের কি কি আসতে পারে? সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ডান বাম আসতে পারে, শূন্যস্থান আসতে পারে। বইয়ের প্রত্যেকটি লাইন অবশ্যই আমাদের কি করতে হবে? ভালো করে পড়তে হবে, যেন আমাদের কোনো কিছুই গ্যাপ না থাকে। আচ্ছা দেখো, এখানে কি লেখা আছে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে, এই যে আমরা যে পৃথিবী থেকে যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে যখন আমরা সূর্যকে দেখি তখন অনেক দূরে মনে হয়, কিন্তু এটা কি সূর্যের কি অনেক তাপ আছে, তাই না? এই সূর্যের তাপ এই পৃথিবীর পৃষ্ঠে যখন আসে তখন আমাদের কি হয়? আমাদের অনেক কি হয়? অনেক উত্তাপ লাগে না? সূর্যের প্রচন্ড তাপ লাগে, সেই জন্য পৃথিবী এত দূরে, তাও উত্তাপটা আমাদের গায়ে প্রচুর লেগে যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে। তার মানে হলো কি, আমরা সবসময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসারিত আলো দেখতে পাই। 8 মিনিট আগে আমরা সেই আলোটা দেখতে পাই। এখন দেখো, পরের প্যারাতে চলে যাও। আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম, তবে মিল্কি গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। এবার বলো তো, মিল্কি কি? মিল্কি হচ্ছে একটি মহাকাশের একটি গ্যালাক্সির নাম। মিল্কি মহাকাশের একটি গ্যালাক্সির নাম। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি, যে লেখা আছে, মিল্কিও একটি গ্যালাক্সি। প্রতি গ্যালাক্সিতে গড়ে
10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। কত? 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। আবার দেখো পরের একদম লাস্টের বেলায় তোমরা চলে যাও, মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। তোমাদের শূন্যস্থানে আসতে পারে মহাবিশ্ব এখনো কি দেশ হচ্ছে, তাহলে তোমরা কি করবে? মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাবিশ্ব সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। তারপরে তোমরা 54 পৃষ্ঠা চলে যাও। পৃথিবী কিভাবে ঘুরছে? এই যে পৃথিবীটা কিভাবে ঘুরছে, মনে হয় আমরা যখন পৃথিবীতে বাস করি, যখন পৃথিবীতে থাকি, আমরা যখন চলাচল করি, তখন কি মনে হয় যে পৃথিবী ঘুরছে ঘুরছে ঘুরছে? না, মনে হয় না। কিন্তু তারপরেও মনে হয় কি যে এই যে আমাদের সকালে সূর্য উঠে তারপরে সন্ধ্যায় অস্ত যায়, এটা দেখে কিন্তু আমাদের আইডিয়া করতে পারি যে আমাদের সূর্যটা কি হয়, পৃথিবীটা চারিদিকে ঘুরছে। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলা হয়। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে কক্ষপথ কি, অথবা শূন্যস্থানেও আসতে পারে। তখন তোমরা কি করবে? যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কি বলা হয়? পৃথিবী বলা হয়। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে আবার বার্ষিক গতি বলা হয়। বার্ষিক গতি কাকে বলে? ছোট ছোট প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা খেয়াল করে নাও অথবা বইতে দাগিয়ে নিতে পারো। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলা হয়। সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে বলো তো? সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে 365 দিয়ে 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলা হয়। আবার প্রশ্ন আসে আহ্নিক গতি কাকে বলে? তখন তোমরা কি করবে? 2টা লাইনে দিয়ে দিবে। 2 নাম্বার যেহেতু তোমাদের 2টো লাইনে দিয়ে দিবে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একদিনের সময়, অথবা 24 দিন। 23 আমাদের 24 দিনে 1 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট, অথবা একদিনও বলতে পারবো। আবার প্রশ্ন আসতে পারে অক্ষ কি? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষটি কিছুটা হেলে আছে, কিছুটা হেলে থাকে। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে যাও। আমাদের এখানে কি আছে? দিন রাত কিভাবে হয়। তোমরা চলে যাও 56 পৃষ্ঠায় চলে যাও। এই যে দেখো দিন রাত, দেখেছো? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছো। দিন রাত কি কারণে দিন রাত হয় বলো তো? হ্যাঁ, পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। এবার দেখো কিভাবে দিন রাত হয়। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে। আর এ কারণে পৃথিবীর প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে, আবার অন্যদিক সূর্যের বিপরীতে থাকে। একদিকে যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন সেটা কি হয়? দিন হয়। আর যখন সূর্যের দিকে ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবী, এই হচ্ছে সূর্য, ঠিক আছে, সূর্য। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী এখন সূর্যের দিকে মুখ করে আছে, তাহলে এটা কি হবে? এখন এই সাইডটা কি হবে? দিন হবে। আর ঠিক বিপরীত দিকে এই দিকটা সূর্যের ঠিক বিপরীতে আছে, এই যে সূর্য এই সাইডটা সূর্যের বিপরীতে আছে, তাহলে এটা কি হবে? রাত হবে। তাহলে যেদিকে সূর্যের দিকে পৃথিবী যেদিকে যে সময় সূর্যের দিকে মুখ করে থাকে সেটা হচ্ছে, যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটা হচ্ছে দিন, এবং যে দিকটা সূর্যের বিপরীতে থাকে সেটা হচ্ছে রাত। আচ্ছা, এখন দেখো সূর্যাস্ত ও সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রতিদিন সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এটি মনে হয়। এই যে পশ্চিম দিকে আবার কি হয়? ঘুরতে ঘুরতে পূর্ব দিকে চলে যায়। পৃথিবীর
এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবস্থানের পরিবর্তন হয়। তারপরে আসো তোমরা ঋতু পরিবর্তন। বছরে কয়টি ঋতু আমরা সবাই জানি। বছরে কয়টি ঋতু? 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এবার তোমরা চলে আসো 58 পৃষ্ঠায়। 58 পৃষ্ঠায় দেখো লেখা আছে, এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে, ঋতু পরিবর্তন কেন হয়? এই দেখো তোমাদের প্রশ্ন 57 পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া আছে, ঋতু পরিবর্তন কেন হয়? এটা বড় প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এটা বড় প্রশ্ন চলে আসে। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। কি হয়? পৃথিবীর সূর্যের দিকে ঘূর্ণন এবং পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে অথবা সূর্যের বিপরীত দিকে সরে আসে। ফলে কি হয়? ঋতু পরিবর্তনটা হয়। যেমন পৃথিবীর উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে হেলে থাকে তখন উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল কি হয়? গ্রীষ্মকালে আমাদের দিনের সময়কাল কি হয়? অনেক বড় হয়, আবার রাত আবার অনেক ছোট হয়ে যায়, আবার তাপমাত্রাও বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে আমাদের গরম লাগে, তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে কি হয়? ঠিক উল্টাটা ঘটে। দক্ষিণ গোলার্ধে তখন কি হয়? শীতকাল হয়। এটা আবার দক্ষিণ গোলার্ধে পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, তখন সেখানে কি হয়? শীতকাল হয়। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। শীতকালে সূর্য কিভাবে কিরণ দেয়? তির্যকভাবে কিরণ দেয়। ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। এভাবেই ঋতু পরিবর্তন হয়। তোমরা এখানে এই টপিকটা এতটুকু দিয়ে দিলেই তোমাদের হবে। এই গ্রীষ্মকাল, শীতকাল এগুলো না দিলেও হবে। তোমাদের এখান থেকে এ পর্যন্ত দিয়ে দিলেই তোমাদের ঋতু পরিবর্তনটা হয়ে যাবে। একটা বড় প্রশ্ন। 59 পৃষ্ঠায় চলে আসো। এবার 59 পৃষ্ঠায় দেখো তোমাদের চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন আছে। এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তোমাদের, চাঁদের দশা কাকে বলে? তখন তোমরা দাগিয়ে নাও। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত দাগিয়ে নাও। এই 2 লাইনই পড়বে, এখান থেকে এ পর্যন্ত 2 লাইন পড়বে। কি হয়? চাঁদ কখনো বড়, কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে কি বলা হয়? চাঁদের দশা বলা হয়। পরের পৃষ্ঠায় চলে যাও, পৃষ্ঠা 60। হ্যাঁ, এখানে চলে আসো। দেখো কি দেওয়া আছে? চাঁদের আবর্তন। কি দেওয়া আছে দেখো? টপিকটা কি? চাঁদের আবর্তন। চাঁদ কিভাবে আবর্তন করে? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কি? একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এখন বলো উপগ্রহ কি? তাই না? আমাদের প্রশ্ন আসতে পারে উপগ্রহ কি? উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। তোমাদের বইগুলোর মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে, এখানে বানিয়ে লেখার কিছুই নেই। মেন বইটা যে ভালো করে পড়বে সে সব কিছুর অ্যান্সার করতে পারবে। চাঁদ তার নিজ অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারিদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। তারপরে টপিকে আসো, চাঁদের ঘূর্ণন। চাঁদ কিভাবে ঘুরতেছে? চাঁদের নিজস্ব কোনো আলো দেয়, আমরা সেটা সবাই জানি। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত হয়, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে থাকা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, পূর্ণিমার চাঁদ কি, অমাবস্যার চাঁদ কি? দেখো এখানে লেখা আছে যে তোমাদের এই যে এখানে টপিকে লেখা আছে পূর্ণিমার চাঁদ, অমাবস্যার চাঁদ। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখান থেকে দাগিয়ে নাও, তাহলে তোমাদের পরে প্রশ্নগুলো খুঁজতে সমস্যা হবে না। দেখো পূর্ণিমার চাঁদ কি? আমরা শুধু চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। চাঁদ যে আলো দেয়, আমাদের রাতের যে চাঁদ কিরণ দেয় সেই কিরণটাই আমরা দেখতে পাই। যখন চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার, যে পূর্ণিমার রাতে কি হয়, চাঁদ একদম সম্পূর্ণ গোলাকার হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? পূর্ণিমার চাঁদ বলি। আর যখন চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পায় না, তখন তাকে বলা হয়
ঠিক আছে, এই তোমাদের অষ্টম অধ্যায় পুরোটা হয়ে গেল। আচ্ছা, এখন তোমাদের আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই এসডব্লিউ করবে। একদম সুন্দর করে সাজিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন সবাই এসডব্লিউ করে রাখবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে দূরবীক্ষণ যন্ত্র কি? এক নম্বরে কি আছে? দূরবীক্ষণ যন্ত্র কি? দুই নম্বরে আছে দূরবীক্ষণ যন্ত্র কি কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে। তিন নম্বরে আছে বার্ষিক গতি কাকে বলে? তোমাদের সবগুলো কোশ্চেন আমি বলে দিয়েছি, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই। কক্ষপথ কাকে বলে? 5 নম্বরে দেখো অক্ষ কি? 6 নম্বরে দেখো আণবিক গতি কাকে বলে? তোমরা কি বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পারছো। পূর্ণিমার চাঁদ বলতে কি বুঝো? গ্রহ ও উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো। গ্রহ ও উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য লিখো। সংক্ষিপ্ত প্রশ্নে দুটি পার্থক্য লিখলেই হয়ে যাবে। তারপর আসো বর্ণনামূলক প্রশ্ন। কিভাবে দিন ও রাত হয় ব্যাখ্যা করো। এটা বড় প্রশ্নের মধ্যে তোমাদের প্রায়ই আসে। কিভাবে দিন ও রাত হয় ব্যাখ্যা করো। 2 নম্বরে দেখো ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমরা সবাই তুলে নিয়েছো? নিশ্চয়ই তুলে নিয়েছো। আচ্ছা, এই অধ্যায়টি তোমরা এই অধ্যায় বলতে না বইয়ের সবগুলো পেজের অধ্যায় তোমরা অবশ্যই ভালো করে রিডিংটা আগে করবে। আগে রিডিং করবে, তারপর ওখান থেকে শূন্যস্থান পূরণগুলো কিভাবে আসবে, শূন্যস্থানের নিচে আন্ডারলাইন করে ফেলবে কিভাবে আসবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নে যাবে, ডান বামে পা যাবে, তারপরে বর্ণনামূলক প্রশ্ন যাবে। আর একটা বর্ণনামূলক প্রশ্ন অবশ্যই সুন্দর করে লিখতে হবে, কারণ একটা বর্ণনামূলক প্রশ্নে আসে 6 নম্বরের মধ্যে 6 যেন তোমরা পাও। সুন্দর করে লিখলে, হাতের লেখা যদি সুন্দর করো অবশ্যই 6 পাবে। আর ছোট ক্লাসের মধ্যে এই যে 5ম শ্রেণী তোমাদের বোর্ড পরীক্ষা, হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সবাই মার্জিন করে বাসায় সুন্দর করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।